প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় ইন্টারনেট ও ওয়েব পরিচিতি এর ডিজিটাল কন্টেন্ট, ইবুক, শিক্ষা ও কর্মজীবনে ইন্টারনেটের প্রভাব এ সকল টপিক নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ভিজুয়াল ইন্টারেক্টিভ ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই এই অধ্যায় থেকে আমরা আসলে কি শিখতে পারবো সেটার একটা ঝলক দেখে নেই। আমরা ডিজিটাল কন্টেন্ট কি এই বিষয়টা সম্পর্কে একটি আইডিয়া পাবো। এরপরে ইবুক জিনিসটা কি, বিভিন্ন প্রকার ইবুক ও এর সুবিধা নিশ্চিত করতে পারবো। শিক্ষাক্ষেত্র, ইন্টারনেটের ভূমিকা ও গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। আর কি কর্মজীবন, অর্থাৎ আমাদের প্রফেশনাল লাইফে আইসিটি ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, সবার প্রথমে দেখে নেই আসলে ডিজিটাল কন্টেন্ট কি। কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত বা ডেটা আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত বা গৃহীত হয়, তবে সেটি ডিজিটাল কন্টেন্ট। এখন তোমরা যদি অ্যাকচুয়াল ডিজিটাল কন্টেন্ট না বোঝো, এসব ব্যাখ্যা বা সংজ্ঞা পড়ে তোমরা আসলে কিছু বুঝবে না। দেখো, বই বা খাতা তোমরা খুলতে পারো, কাগজগুলো হাতে ধরতে পারো, এগুলো কিন্তু ডিজিটাল কন্টেন্ট না, এগুলো হচ্ছে হার্ড কপি। কিন্তু যে জিনিসগুলো ইন্টারনেটে এক বন্ধুর কাছে আরেক বন্ধু হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে ফাইল আকারে পাঠিয়ে দিতে পারো, সেগুলোই মূলত ডিজিটাল কন্টেন্ট। যেমন তুমি তোমার বন্ধুকে কোনো ছবি পাঠাতে পারো, কোনো ভিডিও পাঠাতে পারো, কোনো টেক্সট, লেখা, গল্প কপি করে পেস্ট করে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে? এগুলো কিন্তু ডিজিটাল কন্টেন্ট। এছাড়াও কোনো বইয়ের পিডিএফ ভার্সন, অর্থাৎ যেটা মোবাইল ফোনের মধ্যেই পড়া যায়, সেটাও কিন্তু একটা ডিজিটাল কন্টেন্ট। বোঝা গেল? তাহলে তুমি এইভাবে বলতে পারো যে কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত বা ডেটা আকারে বিরাজ করে, ডেটা আকারে থাকে, আর সেটা যদি ডেটা আকারে প্রকাশিত হয় কিংবা প্রেরিত অর্থাৎ পাঠানো যায় আবার গ্রহণ করা যায়, তবে সেটাই ডিজিটাল কন্টেন্ট। এটি এনালগ বা ডিজিটাল যে কোনো পদ্ধতিতেই সংরক্ষণ হতে পারে। তবে বর্তমানে ডিজিটাল কন্টেন্ট বলতে সাধারণত কম্পিউটার বা আইসিটি যন্ত্রে ব্যবহারযোগ্য ফাইল বা তথ্যকে বোঝায়। তো ডিজিটাল কন্টেন্ট এখন মোবাইলে বা কম্পিউটারে, ল্যাপটপে এইসব ডিভাইসেই আদান প্রদান করা যায়, ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। এরপরে রয়েছে ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ। ডিজিটাল কন্টেন্টকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। তাহলে তোমাকে প্রশ্ন, ডিজিটাল কন্টেন্টকে কয় ভাগে ভাগ করা যায়? তুমি বলবা ডিজিটাল কন্টেন্টকে 4 ভাগে ভাগ করা যায়। বোঝা গেল? 1. টেক্সট বা লিখিত। সব ধরনের লিখিত তথ্য, যেমন নিবন্ধ, ব্লগ পোস্ট, শ্বেতপত্র, ইবুক, সংবাদপত্র ইত্যাদি, এগুলো এক ধরনের ডিজিটাল কন্টেন্ট। তুমি তোমার বন্ধুকে ফেসবুকের কোনো একটা পোস্ট কপি করে তার ইনবক্সে গিয়ে পেস্ট করে তাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিলে, সেটাও কিন্তু এক ধরনের ডিজিটাল কন্টেন্ট। এরপর রয়েছে ছবি বা ইমেজ। সব ধরনের ভিজুয়াল গ্রাফিক্স, যেমন ফটো, হাতে আঁকা ছবি, কার্টুন, ইনফোগ্রাফিক্স, অ্যানিমেটেড ছবি ইত্যাদি। তাহলে এগুলো তো তোমরা চিনোই। এরপর রয়েছে শব্দ বা অডিও, ঠিক আছে? যে কোনো অডিও ফাইল, যেমন অডিও স্ট্রিমিং, পডকাস্ট, ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্টিং বা ওয়েবিনারের অডিও, এগুলো এক ধরনের ডিজিটাল কন্টেন্ট। আর লাস্ট, ভিডিও ও অ্যানিমেশন। চলমান গ্রাফিক্স বা ভিডিও, যেমন ইউটিউব ভিডিও, লাইভ স্ট্রিম, মুভি বা ভিডিও কন্টেন্ট, অথবা তোমার ফোনের ক্যামেরা দিয়ে তোলা যে কোনো ভিডিও, সেটাও কিন্তু এই ভিডিও বা অ্যানিমেশন এই ধরনের ডিজিটাল কন্টেন্টেরই আওতায় আসবে। এরপরে রয়েছে ই বুক বা ইলেকট্রনিক বুক, ঠিক আছে? সংজ্ঞা: ইবুক বা ইলেকট্রনিক বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। এটি এমনভাবে তৈরি যা কম্পিউটার বা বুক রিডারে পড়া যায়, ঠিক আছে? এই দেখো, আমি যে তোমাকে এই যে ইন্টারফেসটা দেখাচ্ছি না, এই ইন্টারফেসটাও কিন্তু এক ধরনের ইবুক, যেটা আমি নিজের হাতে তৈরি করেছি। বুঝতে পেরেছো? এটা কিন্তু তুমি কম্পিউটার বা মোবাইল ফোনেই দেখতে পাচ্ছ। জনপ্রিয় রিডার: প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন কিন্ডল সবচেয়ে জনপ্রিয়। অ্যামাজন কিন্ডল মানে এক ধরনের ট্যাব, ঠিক আছে? এই ট্যাব থেকেও এই ডিজিটাল বুক বা পিডিএফ বা টেক্সট এগুলো পড়া যায়। আচ্ছা, এই যে ই বুক বা ডিজিটাল বুক বা টেক্সট, এর কি কোনো সুবিধা আছে?
এর অবশ্যই সুবিধা আছে। যেমন ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব, অর্থাৎ তুমি ইন্টারনেট থেকে ডাউনলোড করলেই তুমি মোবাইলে বা কম্পিউটারেই তুমি দেখতে পাচ্ছ বইটি। ব্যবহারিকভাবে ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই, কম্পিউটার বা রিডিং ডিভাইসে এটি সংরক্ষণ করা যায়। তাহলে আমরা বুঝলাম মোবাইল ফোন বা কম্পিউটারের মধ্যেই একটা ফাইল আকারে এটিকে রাখা যায়, অর্থাৎ তোমার ফাইল ম্যানেজারের মধ্যেই এটিকে রাখতে পারবে। ইবুক সহজে স্থানান্তরযোগ্য বা পোর্টেবল, অর্থাৎ এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এরপরে কি ইবুকে অনুসন্ধান, ইবুকে তথ্য অনুসন্ধান বা সার্চ করা সহজ। তুমি চাইলেই মোবাইলের মধ্যে ওই ইবুক সফটওয়্যারের মধ্যে তুমি সার্চ করে তোমার যে বইটা প্রয়োজন সেই বইটা আনতে পারবে। ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে শিপিং বা প্যাকিং খরচ নেই, যেহেতু এটা ইন্টারনেটের মাধ্যমে চলে আসে তাই এর কোনো এটা আসতে কোনো টাকা লাগে না। বোঝা গেল? মুদ্রণ ও বন্টন খরচ কম, তাই এটি সাশ্রয়ী, যেহেতু এটাকে প্রিন্ট করা লাগে না। এর জন্য কি আলাদা কাগজে ছাপানো লাগে, কালি লাগে না। তাই এটির বন্টন ও পরিবহন খরচ নেই। ইবুকের শ্রেণী বিভাগ, ঠিক আছে, এখানে একটু ভুল লেখা হয়েছে, এটা হবে ইবুকের শ্রেণী বিভাগ। মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি বা পিডিএফ, এই ধরনের ইবুকগুলো মূলত মুদ্রিত বইয়ের মতোই হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, একদম অরিজিনাল বইয়ের মতোই পৃষ্ঠা বাই পৃষ্ঠায় পাওয়া যায়। সচরাচর এগুলো পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়। সম্পূর্ণ বই একসঙ্গে অথবা অধ্যায় হিসাবেও পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এক ধরনের ইবুকের প্রকারভেদ কি? পিডিএফ। ঠিক আছে, এই পিডিএফ ফাইল মনে থাকবে। এরপরে কি আছে? ইন্টারনেটে পড়া যায় এমন বুক বা HTML, যেটা সাধারণত কোনো ওয়েব ব্রাউজার যেমন অপেরা মিনি বা মাইক্রোসফট এডস এ ধরনের ওয়েব ব্রাউজারেও পড়া যায়। ঠিক আছে, কি বলছে? এগুলোকে সাধারণত HTML ফরম্যাটে প্রকাশ করা হয়। এগুলো পড়ার জন্য নির্দিষ্ট কোনো অ্যাপ বা রিডারের প্রয়োজন হয় না, ব্রাউজারেই পড়া যায়। ঠিক আছে, আর পিডিএফ পড়তেও নির্দিষ্ট কোনো অ্যাপ বা রিডারের প্রয়োজন হয় না, অনেক ব্রাউজারেই এই পিডিএফ ওপেন করা যায় বর্তমানে। এরপর রয়েছে কি? ইবুকের শ্রেণীবিভাগ পর্ব 2। এগুলোতে আচ্ছা, স্মার্ট ইবুক, এগুলোতে টেক্সটের পাশাপাশি অডিও থাকে, অডিও ও ভিডিও যুক্ত থাকে। এগুলো ইপাব ফরম্যাটে হতে পারে এবং এতে রিডারের সেটিংস অনুযায়ী লেখা ছোট বুক করা যায়। ঠিক আছে, আচ্ছা, চৌকস ইবুক বা অ্যাপ, এটি নিজে নিজেই একটি অ্যাপ আকারে তৈরি হয়। এতে কুইজ, অ্যানিমেশন এবং 3D ইমেজ যুক্ত থাকে। আইপ্যাড বা ম্যাক কম্পিউটারে এগুলো পড়ার জন্য আইবুকস ব্যবহার করা হয়। বোঝা গেল? তাহলে আমরা মোটামুটি 4 ধরনের ইবুক দেখতে পেলাম: পিডিএফ, HTML, স্মার্ট ইবুক যেগুলোকে ইপাব ফরম্যাটে প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে ইবুক অ্যাপস। ঠিক আছে, বা স্মার্ট ইবুক যেটা ডিরেক্ট অ্যাপ আকারে প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরে রয়েছে শিক্ষা ব্যবস্থায় ইন্টারনেটের বিপ্লব। শিক্ষা ব্যবস্থায় ইন্টারনেটের কি কি বিপ্লব আছে? পরিবর্তন। অতীতে শিক্ষা ব্যবস্থা ছিল শুধু শ্রেণীকক্ষ এবং পাঠ্য বই কেন্দ্রিক, কিন্তু বর্তমানে ইন্টারনেটের কারণে শিক্ষার ভৌগোলিক সীমারেখা দূর হয়ে গেছে। এখন আর শিক্ষা গ্রহণ করতে তোমার স্কুলে বা পাঠ্যপুস্তকের উপর নির্ভর করতে হবে না, তুমি ইন্টারনেটের মাধ্যমেও শিক্ষা গ্রহণ করতে পারবে, ঠিক যেমন এখন করতেছো, তাই না? তুমি কিন্তু অনেক দূরে থেকেও, আমি হয়তো 100 মাইল, শত মাইল দূরে থেকেও তোমার জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করেছি এবং সেখান থেকেই তুমি শিখতে পারছো। সুবিধা: শিক্ষার্থীরা এখন আর শুধু নির্দিষ্ট বইয়ের ওপর নির্ভরশীল নয়। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে যেমন গুগলে প্রশ্নটি লিখে মুহূর্তেই সমাধান পাওয়া যায়, বা তুমি যে কোনো সাবজেক্টের সমাধান পেতেই হলে সহজ শেখা ইউটিউব চ্যানেলে গিয়েও পেতে পারো, তাই না? আচ্ছা, এরপরে কি? বিশ্বের যে কোনো প্রান্তের লাইব্রেরি বা তথ্য ভাণ্ডার এখন শিক্ষার্থীদের হাতের মুঠোয়। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি? শিক্ষার জন্য ইন্টারনেটের গুরুত্বপূর্ণ উৎস। ঠিক আছে,
এনসিটিবি, এনসিটিবি ওয়েবসাইট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে সকল পাঠ্যপুস্তকের ইবুক ভার্সন পাওয়া যায়। উইকিপিডিয়া, আচ্ছা এনসিটিভির কিন্তু একটা ওয়েবসাইট আছে, সেই এনসিটিভির ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা চাইলেই তোমরা পাঠ্যপুস্তক ডাউনলোড করতে পারবে, তোমার ক্লাসের পাঠ্যপুস্তক তুমি তোমার মোবাইলেই ডাউনলোড করতে পারবে। আচ্ছা উইকিপিডিয়া, এটি বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ, যেখানে যে কোনো বিষয়ে তথ্য পাওয়া যায়। তুমি যদি গুগল সার্চ বারে বা ব্রাউজারে wikipedia.org এটা লেখো, তাহলে কিন্তু তুমি বিভিন্ন তথ্য সেখানে পাবা। আর কি অনলাইন কোর্স, কোর্সেরা, এডেক্স বা খান একাডেমির মতো সাইটে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো ঘরে বসেই করা যায়। আর কি সায়েন্স ল্যাব ও সিমুলেশন, মহাকাশ বা জটিল বিজ্ঞান বিষয়ক পরীক্ষা নিরীক্ষা ভার্চুয়ালি দেখা ও শেখা যায়। আচ্ছা বোঝা গেল, তাহলে এটা হচ্ছে ই লার্নিংয়ের সুবিধা বা শিক্ষা ইন্টারনেটের গুরুত্বপূর্ণ উৎস। এরপরে আমরা দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যাপারগুলো দেখে নেই। দৈনন্দিন জীবনে আমাদের কি কি ইন্টারনেটের কোন কোন ব্যাপারগুলো ব্যবহার করতে হয়। যোগাযোগ ও তথ্য, খবরের কাগজ পড়া থেকে শুরু করে আবহাওয়ার খবর সব এখন অনলাইনে পাওয়া যায়। অবস্থান নির্ণয়, অপরিচিত জায়গায় পথ চলতে জিপিএস বা গুগল ম্যাপস এখন নিত্য সঙ্গী। তোমরা ব্যবহার করো? আমি কিন্তু ব্যবহার করি। আমি যখন প্রথমবার ঢাকাতে গিয়েছিলাম তখন আমি এই জিপিএসের সাহায্যে আর গুগল ম্যাপসের সাহায্যে ঢাকার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি। এরপরে আছে কি বিনোদন, গান শোনা, সিনেমা দেখা বা গেম খেলা সব কিছুই এখন ইন্টারনেট নির্ভর। ঠিক আছে, কেনাকাটা ও বিল পেমেন্ট, ঘরে বসেই পণ্য অর্ডার করা এবং ইউটিলিটি বিল পরিশোধ করা সহজ হয়েছে। তো এখন এই মোবাইলে শুধু তোমার যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে তুমি সব ধরনের খবর পাবা, সবার সাথে যোগাযোগ করতে পারবা, আর অবস্থান তুমি মোবাইল থেকেই দেখতে পারবা তুমি এখন ম্যাপের বা দেশের কোন প্রান্তে আছো। বিনোদন, তুমি চাইলেই ইউটিউবের মাধ্যমে তুমি গান বা ভিডিও দেখতে পারবে অথবা গেম খেলতে পারবে। আর কি কেনাকাটা ও বিল পেমেন্ট, তুমি চাইলেই বিকাশ অ্যাপের মাধ্যমে, বিকাশ, নগদ, উপায়, রকেট এগুলোর মাধ্যমে ঘরে বসেই একজনকে টাকা পাঠাতে পারবে। তাই তো, এই বিষয়গুলো মনে রাখবে। এরপরে কর্মক্ষেত্রে ও ক্যারিয়ারে আইসিটি। ঠিক আছে, কাজের ক্ষেত্রে আমাদের আইসিটির কোন কোন বিষয়গুলো প্রয়োজন। আগে অফিসের ফাইলগুলো স্তূপ থাকতো, এখন সব তথ্য কম্পিউটারে ডেটাবেজে সংরক্ষিত থাকে। জাস্ট কম্পিউটারে ওই সফটওয়্যারে একটু সার্চ করলেই তুমি অফিসের যে কোনো ফাইল সহজেই খুঁজে পাবা। প্রয়োজনীয় দক্ষতা, আইসিটি দক্ষতা, প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট তৈরি এখন চাকরির বড় যোগ্যতা। ফ্রিল্যান্সিং সাইট যেমন ইল্যান্স, আপওয়ার্ক ব্যবহার করে দেশের তরুণ তরুণীরা আন্তর্জাতিক মানের কাজ করছে। ভবিষ্যৎ, স্মার্টফোন এবং কম্পিউটার এখন সায়েন্স ফিকশনকে বাস্তবে রূপ দিয়েছে। ভবিষ্যতে প্রযুক্তি ছাড়া ক্যারিয়ার গঠন অসম্ভব হয়ে পড়বে। তাহলে বুঝলাম আমরা এই যে আইসিটি, এই জিনিসটা ছাড়া ভবিষ্যতে ক্যারিয়ার গঠন প্রায় অসম্ভব। আমাদের অনেক কিছু শিখতে হবে, যেমন এখন কিন্তু এআই এর যুগ চলতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তোমরা হয়তো চ্যাট জিপিটি, গুগল জেমিনি এগুলোর নাম শুনেছো। ঠিক আছে, তো যুগের সাথে তাল মিলিয়ে আমাদের আইসিটি শিখতে হবে। আগামীর পথে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে নিজেকে দক্ষ করে তুলতে হবে। তো কেমন লাগলো আজকের ইন্টারেক্টিভ ক্লাসটি? আগামীতে এরকম ইন্টারেক্টিভ ক্লাস আসতে চলেছে, আমাদের সাথেই থেকো। গুড বাই।